আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে স্যারের কাছে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে আসো। ঠিক আছে। ঠিক আছে তুমি বসো, আমি কাজের মেয়েকে দিয়া নাস্তা পাঠাইতেছি। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা শিলা, ওই নাস্তা দে। এলন স্যার পানি। শিলা, তুমি এই বাসায়? হ্যাঁ আমি এই বাসায়, কিন্তু তুমি এই বাসায় কি করো? না, এটা তোমার স্যারের বাসা। স্যার তো অসুস্থ, অফিসে যাইতে পারবো না। তো একটা ইম্পর্টেন্ট ফাইল আসলে ওইটা নিয়ে আসছে আর কি স্যারের কাছে। কিন্তু এত বছর পর তোমার আমি এইভাবে আমার স্যারের বাসা দেখবো, এটা আমি ভাবতেও পারিনি। কি বলবো, আমার ভাগ্যই আমাকে এটাই না এখানে নিয়ে আসছে। কেন শিলা? তোমার তো এখানে থাকার কথা না। তোমার তো মানুষের বাড়িতে কাজ করার কথা না। তোমার তো সুখে থাকার কথা, ভালো থাকার কথা। তাহলে তুমি কেন আমার স্যারের বাসায় কাজ করতেছো? সে অনেক কথা। তোমাকে ডিভোর্স দেওয়ার পরে যখন তোমার কাছ থেকে চলে গেলাম, তারপরে আমি যে ছেলের সাথে আমার সম্পর্ক ছিল ওর কাছে গেছিলাম। ওর কাছে যাওয়ার পর একটা বাসা ভাড়া নিয়ে 5 মাস ছিলাম ওর কাছে আমি। এই 5 মাস ওর আমি যতবারই বলছি আমাকে বিয়ে করো, ও আমাকে শুধু একটা কথাই বলতো, বিয়ে করবো শোনা, ধৈর্য ধরো। এমন করে আমাকে 5 মাস ঘুরাইছে। আর ও কোনো কাজও করতো না। 5 মাসে পুরো বাড়ি ভাড়া আটকায় গেছে, এক মাসের ঘর ভাড়া দিতে পারি নাই। প্রতিদিন বাড়িওয়ালা এসে আমার সাথে চিল্লাচিল্লি করতো ঘর ভাড়ার জন্য। আমি তো একটা মেয়ে মানুষ, তখন আমি এত কাজ করি না, আমি এতগুলো টাকা কোথা থেকে দিব? ও আমাকে যে আশা ভালোবাসা দেখাইছিল তোমার সাথে থাকাকালীন, ওর কাছে যাওয়ার পর ওই আশা ভালোবাসা এত আদর কোথায় যে চলে গেছে আমি বলতে পারি না। কোনো কাজ কাম করতো না, কাজের কথা বললে গালিগালাজ করতো, অনেক সময় গায়ে হাত তুলতো। আর যখন আমি তোমার সাথে ছিলাম, তোমার সংসারে ছিলাম, তখন আমার কত ভালোবাসা দেখাইতো, কত আশা দিছে, কত কথা বলতো। যখন ওর কাছে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে এগুলো শুধু ওর মনের কথা ছিল না, মুখের কথা ছিল। একদিন এইসব কিছু নিয়ে আমার সাথে ওর সাথে একদিন ঝগড়া হয়েছে। পরে ঝগড়ার এক পর্যায়ে আমি ওরে বললাম যে তুমি যে সুখের আশা দিয়ে আমাকে, যে ভালোবাসা দেখে আমার স্বামীর সংসার থেকে ওরে ডিভোর্স দেওয়া তোমার কাছে নিয়ে আসছো, আয়না তো আমি সুখ দেখতেছি না। তুমি সুখে রাখা তো দূরের কথা, তুমি ঠিকমতো কাজও করো না, আমাকে বিয়েও করতেছো না, অথচ আমরা একসাথে আছি 5-6 মাস ধরে। কাজের কথা বললে আমার গায়ে হাত তুলো, গালিগালাজ করো, এটা কেমন ভালোবাসা তোমার? এই ঝগড়ার পরে ও আমার গায়েও হাত তুলছিল ওই দিন। পরে রাগ দেখায় বাসা থেকে বের হয়ে গেছে, আর কখনো আসে নাই। আর এর ভিতরে বাড়িওয়ালাও তার ভাড়ার জন্য বারবার প্রেশার দিতেছিল। আমি কি করব কিছুতেই বুঝতে পারতেছিলাম না যে ঘর ভাড়ার এতগুলা টাকা আমি কিভাবে পরিশোধ করব। বাড়িওয়ালাও এ সমস্ত কিছু দেখা ঘর ভাড়া ঠিক মতো না পাই আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে। শেষে আমি আর কি করতাম, তোমার সাথে বিয়ের সময় যে তুমি স্বর্ণের চেনটা আমাকে দিছিলা, পরে ওই চেনটা আমি বাড়িওয়ালাকে দিয়ে বাসা থেকে চলে আসছি। আমি ওইখান থেকে আসার পরে তোমাদের কাছে আগে গেছিলাম। তোমাদের বাসায় যাওয়ার পর শুনলাম তোমরা ওইখানে আর থাকো না, এখান থেকে বাসা ছেড়ে দিয়ে কোথায় গেছো ওইটাও কেউ জানে না। কি বলো? তুমি আমাদের বাসায় গেছিলা? হ্যাঁ গেছিলাম, কিন্তু গিয়া তো তোমাদেরকে পাই নাই। তোমাদেরকে না পেয়ে শেষে আমি আমার বাবা মার কাছে গেছিলাম। বাবা মার কাছে যাওয়ার পরে ওনারা আমাকে বাসায়ও ঢুকতে দেয় নাই। ওনারা বলছে যে ওনারা আমাকে পছন্দ করে তোমার কাছে বিয়ে দিছিল, আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে দিছি, সেজন্য এখন আর তারা আমাকে ওই বাসা জায়গা দেবে না। তারা বাসা থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিছে। বাবা মার বাসা থেকে আসার পরে আমি একটা প্রাইভেট হসপিটালে নার্সের পোস্টে চাকরি নেই। ওই হাসপাতালে চাকরি করার কিছুদিন পরে ওই হাসপাতালের একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। সম্পর্ক এভাবেই চলতেছিল। এক পর্যায়ে ও আমাকে বিয়ের জন্য ফোর্স করে। তারপরে আমিও বিয়ে করতে রাজি হয়ে যাই, আর আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রথম 2 মাস আমরা ভালোই ছিলাম, তারপরেই আমার কপালে আবার দুঃখ নেমে আসে।
আমার সংসারে অশান্তি শুরু হয়, ঝামেলা শুরু হয়। তারপর বিয়ের 4 মাস পরে ও আমাকে রেখে চলে যায়। তারপর মনে হয়েছিল এই জীবন আর রাখবো না, বেঁচে থেকে আর কি করব, আমার বেঁচে থেকে আর কি লাভ। সেজন্য আমি মরতেও গেছিলাম, কিন্তু এই স্যার আর এই ম্যাডামের জন্য আমি করতে পারি নাই। ওনারা আমাকে বাঁচায় নিয়ে আসছে। শোনো শিলা, কিন্তু একমাত্র সমাধান না। এছাড়া আমি আর কি করতাম? আমার সাথে এটাই হওয়ার দরকার ছিল। আমি হয়তো ভালো হইতো। আমার এমন সুন্দর সংসার, সাজানো গোছানো স্বামী, বাচ্চা, সব কিছু ফালায় রেখা আরেকজনের মিথ্যা প্রলোভনে আমি চলে আসছি। আমার সাথে আর কি হইতো? এটাই হওয়ার ছিল। আচ্ছা, তোমার কি মনে পড়ে তুমি আমার যেদিন ডিভোর্স দিছিলা, আমি একটা কথা বলছিলাম যে আমাদের একটা বাচ্চা আছে, বাচ্চার কথা চিন্তা করে তুমি থাইকা যাও, কিন্তু তুমি থাকো নাই। আমাদের ভিতরে তো কোনো অশান্তি ছিল না, কোনো ঝামেলা ছিল না। ঝামেলা ছিল শুধু অভাব। আমি ইনকাম কম করতাম, এইটাই তো। দেখো, সেসব কথা বললে আর কি লাভ এখন? আমি যে পাপ করছি সেই পাপের প্রায়শ্চিত্ত এখনো করতেছি। এই বাসায় কাজের বুয়া আমি, কাজ করে খাই। আচ্ছা, আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। তুমি কেমন আছো? এত বছর কি করছো? নিশ্চয়ই আবার বিয়ে করছো, সুখের সংসার তোমার, তাই না? না, তুমি যেমনটা ভাবতেছ সেরকমটা না। আমি কাউকে বিয়েও করি নাই, সংসারও করি নাই। আমার সংসার বলতে আমার ছেলে আর আমি। যারা এত ভালোবাসা বিয়ে করলাম তারই রাখতে পারলাম না, আর নতুন করে বিয়ে করে লাভ কি বলো? আমি আর বিয়ে করব না, আর কাউকে ভালোবাসতেও পারবো না, আর কাউকে বিশ্বাসও করতে পারবো না। আচ্ছা, আমার ছেলেটা নিশ্চয়ই এখন অনেক বড় হয়েছে, তাই না? ও কেমন আছে? হ্যাঁ, বড় হয়েছে, অনেক বড় হয়েছে। ও খুব ভালো আছে। ও কি আমার কথা কখনো জিজ্ঞাসা করে না? দেখতে চায় না আমাকে? হ্যাঁ চায়, দেখতে চায়, জানতে চায়, কিন্তু আমি ওকে বলে দিছি যে তোমার মা মারা গেছে। কেন? আমি তো জীবিত আছি। তাহলে তুমি আমার ছেলেকে কেন বলছো যে ওর মা মারা গেছে? তাহলে কি বলবো বলো? তুমি আমাকে বলো যে কি বলবো। আমি কি এইটা বলবো যে তোমার মা তোমার বাবাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে? এইটা বলবো? শোনো, বাবা মা যখন নিজের সুখের কথা চিন্তা করে তখন সন্তান মানুষ হয় না। যে চিন্তাটা তুমি করছো ওই চিন্তাটা যদি আমিও করতাম তাহলে আমার বাচ্চা আজকে মানুষ হতো না, রাস্তাঘাটে থাকতো। একটা কথা বলবো তোমাকে, আমার ছেলেটাকে না আমার অনেক দেখতে ইচ্ছা করে। তুমি কি একবার আমাকে সুযোগ দিবে আমার ছেলেটাকে দেখার? না, তুমি দেখা করতে পারবে না, কারণ ওটা তোমার ছেলে না, আমার ছেলে। তুমি এমন করো না। আমি ওরে বলবো না যে আমি ওর মা, শুধু দূর থেকে এক নজর দেখে চলে আসবো। প্লিজ তুমি একটা সুযোগ আমাকে দাও আমার ছেলেটাকে দেখার। সেটা কখনোই সম্ভব না, সেটা কখনোই সম্ভব না। তোমার এই ছায়া আমি আমার ছেলের উপর পড়তে দেবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমার মতো একজন খারাপ মায়ের ছায়া যদি তোমার ছেলের জীবনে পড়ে তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি পানিটা খাও। পানি? আমি তোমার হাতের পানিও খাবো না, ঠিক আছে? তোমার স্যারকে ডাক দাও। স্যার, ম্যাডাম, আসো আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ফাইলটা নিয়ে আসছিলাম। ফাইলটা পরে দেখো, তুমি এখানে বসো। এই বসো, এই তুমিও বসো। বসুন। হ্যাঁ বসো। স্যার ফাইলটা অনেক ইম্পর্টেন্ট। তার সো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমার সাথে আমি আলোচনা করব। ও তোমার স্ত্রী, তোমাদের ভিতরে একটা সম্পর্ক ছিল। স্যার কি বলেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি ওইখানে দাঁড়ায়া তোমার ম্যাডাম আর আমি তোমাদের সব কথা শুনছি। দেখো, আমি তোমাদের দুজনেরই কথা শুনছি। তো আমি আর তোমার ম্যাডাম একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের দুজনকে আমি মিলিয়ে দিব।
স্যার এটা কখনোই সম্ভব না। ও আমার স্ত্রী ছিল, ও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এটা আর কখনোই সম্ভব না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আর ওর সাথে সম্পর্ক রাখাও সম্ভব না। দেখো, মানুষ মাত্রই তো ভুল। ও ভুল করছে আর ভুলের প্রায়শ্চিত্ত করতেছে। আর তোমার কথা শুনে মনে হইতাছে যে তুমি এখন ওকে অনেক ভালোবাসো। তুমি ওরে ক্ষমা করে দাও। আমরা চাই তোমরা দুজনে মিলে যাও। আর তুমিও তো এখনো বিয়ে করো নাই। স্যার আমি সিদ্ধান্ত নিছি, জীবন আর বিয়েই করবো না, আর কাউকে বিশ্বাসও করবো না। তুমি জীবনে বিয়েই করবা না, এতে কি বোঝা যায়? তার মানে তুমি এখনো ওকে অনেক ভালোবাসো। কি হলো, চুপ হয়ে আছো কেন? কথা বলো। হ্যাঁ স্যার, ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কিভাবে এখন বলেন? ও আমাকে ছেড়ে, আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। ওইখানে বিয়ে ছাড়া 6 মাস সংসার করছে। তারপর সে আরও একটা ছেলের সাথে সম্পর্ক জড়ায়, সেখানেও বিয়ে করছে। ওইখানেও 3-4 মাস সংসার করছে। এখন বলেন স্যার, আমি ভালোবাসি বলে এমন একটা মানুষকে আমার জীবনের সাথে আমি আবার জড়াবো? মানুষ কি বলবো বলেন? দেখো, তোমার স্যার আর আমি বলতেছি, মানুষ বলতেই ভুল আছে, তুমি ওকে মাইনা নাও। ম্যাডাম, এমন কোনো আদেশ করবেন না যেটা আমি রাখতে পারবো না। সরি স্যার, আপনি ফাইলটা সাইন করে দেন, আমি চলে যাই। আরেকটা বার ভেবে দেখলে হয় না? না স্যার, সেটা কখনোই সম্ভব না। আপনি যদি বেশি জোরাজুরি করেন তাহলে আমি স্যার আপনার চাকরি ছেড়ে দেবো।